বুঝেছেন শেখ হাসিনা কি জিনিস? শেখ হাসিনাকে আপনারা শত্রু মনে করতেন, বাট শেখ হাসিনার কাছে আপনারা নিরাপদ ছিলেন। আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসে আগুন দেওয়া নিয়ে মনটা প্রচণ্ড খারাপ। শুধু দুটো কথা বলবো। আমি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই, তারপর আরেকজনের কাছে আরেকটা প্রশ্ন করব। যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দুইজনের কাছে আমার প্রশ্ন এবং দুটি প্রতিষ্ঠানের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ আওয়ামী লীগের পুরা আমলটাতে আওয়ামী লীগের এমন কোনো হীন ভাষায় বা ষড়যন্ত্রমূলক নিউজ আপনারা করেন নাই। যাচ্ছে তাই ভাষা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, সমালোচনা করেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে এই মাহফুজ আনাম এবং মতিউর রহমান সর্বোচ্চ পরিমাণ ষড়যন্ত্র করেছে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করেছে এবং শেখ হাসিনাকে মাইনাস করার জন্য এই মাহফুজ আনাম এবং মতিউর রহমানরা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে সব রকমের অপপ্রচার এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিউজ করা হয়েছে। ছাত্রলীগের বিরুদ্ধে করা হয়েছে, যুবলীগের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার প্রথম আলো বা ডেইলি স্টারের অফিসে কিন্তু কোনো ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়েও কিন্তু একটা ডিল নিক্ষেপ করেনি। তার মানে কি আজকে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য শেখ হাসিনার প্রয়োজনীয়তা আজকে কি বুঝতে পারছেন? মতি ভাই, মাহফুজ আনাম ভাই, আপনারা সব কিছু করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু আপনাদের অফিসে কেউ আগুন দেয় নাই, আপনাদের অফিসে কেউ জেফত করে নাই, আপনাদের অফিস কেউ পুড়িয়ে দেয় নাই। আজকে পুড়িয়ে দিয়েছে। এখন বোঝেন, একবার চিন্তা করে দেখেন এই বাংলাদেশে শেখ হাসিনার প্রয়োজনীয়তা কতটুকু। আরেকটি কথা বলি, আরেকটা প্রশ্ন করি নিউ এজের সম্পাদক নুরুল কবিরের কাছে। ভাই, এই নুরুল কবির ভাই, আপনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে আপনার টকশুর মধ্যে, আপনার ভাষা দিয়ে, আপনার লেখনের মাধ্যমে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে। যাচ্ছে তাই ভাষা আপনি সমালোচনা করেছেন, গালাগালি করেছেন, কিন্তু ছাত্রলীগের কোনো ছেলে কিন্তু আপনার গায়ে হাত দেয়নি, যুবলীগের কোনো ছেলে আপনার গায়ে হাত দেয়নি, আওয়ামী লীগের কোনো ছেলে আপনার গায়ে হাত দেয়নি, আপনাকে কোনো মবের শিকার হতে হয়নি। আজকে কি হয়েছে? আজকে আপনি মবের শিকার হয়েছেন, আপনার গায়ে হাত দেওয়া হয়েছে। বুঝেছেন শেখ হাসিনা কি জিনিস? শেখ হাসিনাকে আপনারা শত্রু মনে করতেন, বাট শেখ হাসিনার কাছে আপনারা নিরাপদ ছিলেন। আর সর্বশেষ প্রশ্নটি আমি করতে চাই জাইমা ইসলামের কাছে, যে প্রথম আলো ডেইলি স্টারের যে সাংবাদিক, সম্ভবত উনি প্রথম আলো সাংবাদিক, যে একটা স্ট্যাটাস দিয়েছে যে দম নিতে পারছি না, তাকে মেরে ফেলা হচ্ছে। এই জাইমা ইসলামের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, কথা বলতে চাই তাকে উদ্দেশ্য করে। তার মতো যারা এরকম শত জাইমা ইসলাম আছে তাদের কাছে আমি বলতে চাই, রে বোন, নগর যখন পড়ে দেবালয় তখন রক্ষা পায় না। আপনারা তো নগর পুড়ে দিচ্ছেন, এই দেশটাকেই পুড়ে দিচ্ছেন, মক্কা উস্কে দিচ্ছিলেন। শেখ হাসিনাকে শেষ করার মাধ্যমে এই দেশটাকে শেষ করতে চেয়েছিলেন, পুরো নগরকেই ধ্বংস করতে চেয়েছিলেন, পুরো নগরই পুড়তে চেয়েছিলেন। এখন কি আপনার দেবালয় রক্ষা পাবে? আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান রক্ষা পাবে? সেই প্রতিষ্ঠান তো আপনার এই নগরের ভিতরেই। নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না, আপনারা রক্ষা পাবেন না। তারপরে আপনাদের জন্য শুভকামনা, আপনারা ভালো থাকবেন। আমরা চাই আপনাদের কোনো ক্ষতি না হোক, আপনারা বেঁচে থাকুন, সুস্থ থাকুন, আপনাদের বিবেক, মানবিক মূল্যবোধ
আদর্শিক চর্চা এগুলো জাগ্রত হোক। এগুলো জাগ্রত হওয়ার মাধ্যমে আপনারা শেখ হাসিনাকে অনুধাবন করেন এবং এই জঙ্গি যারা বর্তমানে বাংলাদেশটাকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের কলম ধরেন, কথা বলেন, প্রতিবাদ করেন, দেশটাকে রক্ষা করেন। নয়তো আপনিও বাঁচবেন না, আপনার পরবর্তী প্রজন্ম বাঁচবে না। এরই মধ্যে জেনেছেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং ঢাকা ৮ আসনের জাতীয় সংসদের জন্য মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। আমার যেই আলোচনাটা যেই জায়গাতে আমি করছি সেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে সবাইকে শাহবাগে আসার জন্য, জড়ো হবার জন্য, এবং তাদের যে মোদ্দা কথাগুলো এই শাহবাগে এসে তারা কি করবে সেটি হচ্ছে সারা বাংলাদেশকে অচল করে দিতে হবে, অসহযোগ আন্দোলন করতে হবে, ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে, বাংলাদেশকে অচল করবার মধ্য দিয়ে ভারতকে মেসেজ দিতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এই ধরনের নানান ধরনের কথাবার্তা। অর্থাৎ শাহবাগে জড়ো হয়ে একটা অ্যানার্কি বা বাংলাতে যেগুলোকে আমরা বলি নৈরাজ্য তৈরি করা, সেটা তৈরি করবে, এই ধরনের একটা প্রস্তুতি গ্রহণ চলছে। আমি একদম লিগ্যাল পার্সপেক্টিভ থেকে কয়েকটা প্রশ্ন তুলতে চাই যেটা আমার মনে হয় এই মুহূর্তে জরুরি। প্রথম কথা হচ্ছে যে হাদিকে যারা হত্যা করলো বা হাদি নিহত হলো, এরকম রাজনৈতিক কর্মী বা এই ধরনের নৈরাজ্যকারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে, এটা নতুন না। অনেক সন্ত্রাসী এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপের। একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। তো আলটিমেটলি ঘটনাটা যে হয়েছে সেটা হচ্ছে যে এই হাদির এই হত্যাকাণ্ডের তদন্ত আইন শৃঙ্খলা বাহিনী করবে, খুঁজে বের করবে কারা খুন করেছে, কিভাবে খুন করেছে, কিভাবে হলো। কিন্তু এটির সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্কটা আসলে কি? এইটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বই বা কি? এইটার সাথে অন্যান্য দেশের সম্পর্কই কি? ভারতের হাই কমিশন ঘেরাও করবে, ঢাকাস্থ যেটি আছে সেটা, এবং ঢাকার বাইরে যা আছে সেখানেও আক্রমণ হতে পারে, এগুলো আমি শুনেছি। আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে হাদির এই মৃত্যুর সাথে সার্বভৌমত্ব ভারতের সম্পর্ক কি। ভারতের সম্পর্কের একটা ক্লু আছে, এইটা বলে যে যারা খুন করেছে বলে অ্যালেজডলি বলা হচ্ছে, যদিও নিশ্চিত না, যেহেতু ট্রায়াল শুরু হয় নাই, কোনো প্রমাণ নাই, তদন্ত নাই, বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে। তো অতীতে তো আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে খুন খারাপি করে আমেরিকাতে চলে গেছে। জাতির জনককে হত্যাকাণ্ডের পরে লিবিয়াতে গেছে খুনিরা, আমেরিকাতে গেছে, কানাডাতে গেছে। 10 লাখ অস্ত্র মামলার আসামি কিংবা গ্রেনেড হামলার আসামি ইংল্যান্ডে ছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম হোতা চৌধুরী মঈনুদ্দিন ইংল্যান্ডে দশকের পর দশক কাটিয়ে দিয়েছে। মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, এরকম অনেক জায়গাতে খুনিরা গিয়ে পালিয়েছে। শুধু পার্টিকুলারলি একটা খুনের ঘটনাতে ভারতকে এইভাবে আঙ্গুল তোলা, ভারতের হাই কমিশন দখল করা, এইটা যতটা না এই ক্ষোভের বহিঃপ্রকাশ ততটাই রাজনৈতিক। বাংলাদেশে ভারত বিদ্বেষী যেই অংশটা আছে 5ই আগস্টের পরে, তারা সেটাকে সম্প্রসারণ করে পুরো বাংলাদেশ ব্যাপী যে ছড়িয়ে দেবার যে তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেরই এক একটা পরিকল্পনা, বই অন্য কিছু না। আপনারা আমাকে একটা কথা বলেন তো, যে ধরা যাক ভারতে পালিয়ে গেছে, ভারতকে সেটা জানানো হলো, ভারত সেই অপরাধীদেরকে ধরলো, আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে ভারত তাদেরকে ধরলো। এখন আপনারা যারা দাবি করছেন তারা অবৈধ রাস্তাতে ভারতে ঢুকেছে, ভারত যদি তাদেরকে ধরে, তাহলে ভারতের যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ডেফিনেটলি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে, তার বিচার ভারতে হবে। ভারত তো যদি ধরেও সে তো বাংলাদেশের কাছে ফেরত দিবে না, ভারত সেখানে বিচার করবে, একটা লম্বা ট্রায়াল হবে, শাস্তি হবে। বাংলাদেশ যদি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং সেই শাস্তি শেষ হওয়ার পর বাংলাদেশ অথরিটির অনেক রুলস এন্ড প্রসিডিউর আছে যেটা মেনটেন করে ভারত হয়তোবা ফেরত দেবে, সেগুলো ডিপেন্ড করবে অনেক রুলস এন্ড রেগুলেশন, আইন, এগুলোর উপরে। আমি সেগুলোতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদির এই হত্যা
হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা কি এটা জানা দরকার। আমার একই সাথে জানা দরকার যে ভারতের সাথে এটা সম্পর্কটা কি, ভারত এখানে কি করেছে। একই সাথে বুঝতে পারছি না আওয়ামী লীগই বা এখানে কি করেছে। কেননা যেই ছেলেটি বা যেই ছেলেদ্বয় বা যেই গোষ্ঠী তাকে হত্যা করেছে বলে এদের পক্ষের লোকজনই বলছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা ওসমান হাদির নির্বাচনী প্রচারণাতে অংশ নিয়েছে, শরীফ ওসমান হাদির সাথে তার ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে যাচ্ছে, তার সাথে বসে চা খাচ্ছে, তার সাথে ঘুরছে। আমি আগেই বলেছি যে 5ই অগাস্টের পরে যখন এই জুলাই সন্ত্রাসীদের সাথে বা এই এনসিপি বলেন, এই টোকাইরা বলেন, এদের সাথে আগে আওয়ামী লীগ করতো, আগে যুবলীগ করতো, আগে ছাত্রলীগ করতো, এমন কেউ যদি তাদের সাথে থাকে, আদৌ কি তারা আওয়ামী লীগ? এটা তো সবাই জেনে গেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লুঙ্গির নিচে অনেকে ছদ্মবেশ ধারণ করেছিল। তাহলে হাসনাত, সার্জিস তারা তো একেবারে পুরো পোস্টেড নেতা ছিল। সাদিক কাইয়ুম, SM ফরহাদ জামাতের সাদিক কাইয়ুম, তারাও তো আওয়ামী লীগের, ছাত্রলীগে ছিল। তাদের ব্যাপারে বিধানটা কি তাহলে? ফলে পুরো ব্যাপারটাই যেটা দাঁড়িয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে অযৌক্তিক, কোনো ধরনের রিজন ছাড়া, কোনো ধরনের কিচ্ছু ছাড়া শুধুমাত্র একটা দেশকে আপনার বিষেধাগার করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতি করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতির অংশটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে। এটা সিম্পলি একটা নোংরা রাজনীতি, বই, কিছুই না। আমি যদি শুধু যুক্তির অংশটাই ধরি, সেই হিসেবেও তো আসলে ভারতকে কোনোভাবে দোষী সাব্যস্ত করা কোনোভাবে যায় না, মানে একটা ক্লু তো আমার কাছে নাই। সো এই কথাটা বলার জন্যই এসেছি। আমি আবারও বলছি যে শরীফ ওসমান হাদি গত 15 মাসে যা করেছে, যে নোংরামো করেছে, সেগুলো আপনারা দেখেছেন। কি ভয়ঙ্কর ভাষা, কি মানে তার ভাষার মধ্যে মার ছাড়া একে পিটাও, তাকে পিটাও, ওকে ধরো, ওর অমুক ছিঁড়ে ফেলো, তমুক ছিঁড়ে ফেলো, ওকে রাজনীতি করতে দিব না, মানে মেরে ফেলো, কেটে ফেলো ছাড়া এই ছেলের মুখে আল্লাহর কিছুই দেয় নেই। সো এরকম একটা লোক যদি তরুণদের আইডল হয়, আদর্শ হয়, তাহলে এই তরুণদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার প্রয়োজন রয়েছে। দেশের মানুষের রুচি নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ রয়েছে। এতটুকুই আমি বলবো। অতীতে তো আমি কম দেখিনি এই ভারত বিদ্বেষী। আপনাদেরকে একটা গল্প বলে একটু শেষ করি। সেটা হচ্ছে মাওলানা ভাসানী ভয়ঙ্কর রকমের ভারত বিদ্বেষী হয়ে গেছিলেন একটা সময়। সেগুলো সলুক সন্ধান করতে করতে আমরা পরবর্তী সময় জানতে পারি যে মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ঠিক পরপর মাওলানা ভাসানী ইন্দিরা গান্ধীকে 2টো চিঠি লেখে। ওই 2টো চিঠির মধ্যে বলা হয় যে আসামের ধুবড়ী অঞ্চলে উনাকে যাতে 5 বিঘা জমি ইন্দিরা গান্ধী দেন। কেন ইন্দিরা গান্ধী জমি দেবে? কারণ সেখানে তিনি জন্মেছেন, শেষ জীবনটা তিনি সেখানে থাকতে চান। তিনি এই চিঠির ভিতরে বলেছেন, মা জননী গো, আমি আপনাকে আর ওইখানে ভারত বিদ্বেষী রাজনীতি করব না। আমাকে মানুষ চীনপন্থী রাজনীতিবিদ বলে, আমি আসলে ওরকম না, আপনি ভুল বুঝছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। অনুগ্রহ করে আপনি আমাকে 5টা বিঘা জমি দেন, আমি সুখে শান্তিতে আমার জীবনের শেষ দিনগুলো আমি সেখানে পার করতে চাই। ইন্দিরা গান্ধী এই চিঠির জবাব দেননি, পাত্তাও দেননি। তিনি খুবই অপমানিত বোধ করেছেন। এরপরই তিনি ভারত বিদ্বেষে নেমে গেছেন। আরেকটা ঘটনা আছে মুক্তিযুদ্ধের পরপর, আমরা এটা জেনেছি হচ্ছে মিডনাইট ম্যাসাকার, সুখরঞ্জন দাশগুপ্তের বইয়ে। এবং আগের যে ঘটনাটি বলেছি সেটা হচ্ছে যে ভাসানীরই PS সাইফুল ইসলামের গ্রন্থের মধ্যে জেনেছি। গ্রন্থটির নাম হচ্ছে স্বাধীনতা ভাসানী ভারত, সাইফুল ইসলাম এই গ্রন্থের মধ্যে, আর মিডনাইট ম্যাসাকার ইন ঢাকা এই গ্রন্থের মধ্যে। তো মিডনাইট ম্যাসাকারে যেটা জেনেছি যে মুক্তিযুদ্ধের পর মাওলানা ভাসানীর সন্তোষে যে বাড়িটা ছিল সেটা পাকিস্তানি হানাদাররা পুরো গুড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। তো এই বাড়িটা নতুন করে বিল্ড করবার জন্য, ঠিক করবার জন্য ভারতীয় এমবেসির কাছে মাওলানা ভাসানী 40,000 রুপি চান। ভারতীয় এমবেসি বলেন যে দেখেন, আপনারা এখন একটা রাষ্ট্র, আপনার একটা রাষ্ট্র, আমরা কেন ওই টাকাটা দিব? আপনাদেরকে যদি এই টাকাটা আমি এখন আপনাকে দেই তাহলে বাংলাদেশ সরকার জিনিসটাকে ভালোভাবে নেবে না। আপনি বাংলাদেশ সরকারের কাছে চাইলে বাংলাদেশ সরকারই আপনাকে টাকা দেবে। ভাসানী প্রচন্ড রাগ করলো। তার 1 বছর বা 2 বছর পরে আমরা দেখতে পারলাম যে ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করছে, ভারত বিদ্বেষী গরম গরম বক্তৃতা দিচ্ছে। অথচ এই যে মাওলানা ভাসানী এই গদগদ চিঠিটা ইন্দিরা গান্ধীকে লেখলো তার 5 বিঘা জমির জন্য, তাকে একটু স্থান দেওয়ার জন্য, এগুলো কিন্তু ছিল তার মূল নিয়ামক। ভারত বিদ্বেষী রাজনীতি হয়েছে, তার ম্যাটেরিয়াল যে পাওনাটা সে পায়নি
সেটির প্রেক্ষিতে এটি কোনো আদর্শের ব্যাপার কখনোই ছিল না। ঠিক এখনো যারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে, তাদের ম্যাটেরিয়াল পাওনা রয়েছে, তাদের সুযোগ সুবিধা চাওয়ার রয়েছে, এবং সেটির জন্যই তারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে, যাতে দুটো টাকা পয়সা রোজগার হতে পারে ভারত বিদ্বেষী অংশটাকে চাগিয়ে দেওয়ার মাধ্যমে।